মামলাগুলো কি সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, আমার নাকি 42টা অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে এবং 42টা অ্যাকাউন্টে 142 কোটি টাকা সেখানে নাকি লেনদেন হয়েছে। প্রথমত আমি বলছি যে 42টা অ্যাকাউন্ট কোথায়, আমাকে যদি তারা একটু তালিকাটা দেন, আমি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আমি টাকাগুলো নিয়ে আসতে পারি। আমি এখন চলতে ফিরতে যেতে অনেক কষ্ট হচ্ছে, সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হচ্ছে, 42টা অ্যাকাউন্ট খুঁজে খুঁজে আমি সেটা নিয়ে আসতে চাই, আমি নিজের জন্য সেটা খরচ করি। বিএনপির যিনি মেয়র হলেন তিনি একটা কাগজ মূলে একটা কাগজ তিনি দেখাতে পারবেন না, সিটি কর্পোরেশন সেখানে একটা টাকা দিয়ে। এইটা হচ্ছে আমাদের বর্তমানে মব সরকারের মব রেজাল্ট এবং মব ডিসিশন। আমাদেরকে তো কোনো বক্তব্যই এখন রাখতে দেওয়া হচ্ছে না। কয়েকটি ব্যক্তি না করলেই নয়, আপনার বিরুদ্ধে দুদকের মামলা রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে এবং দখল বাণিজ্যের অভিযোগ রয়েছে। ঘোষিত সম্পদ বিবরণীতে আপনি জমা উল্লেখ করেছেন 5,44,19,000 এবং হিসাব পাওয়া যায়নি 2,94,00,000 এবং স্ত্রীর বিরুদ্ধে 84,35,000 সন্দেহ ভাজন সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। আপনি যদি এটি একটু বলেন, তারপর বাকি অভিযোগগুলো নিয়ে আলোচনা করছি। ঠিক আছে। দেখুন, আমার বাবা যিনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ ছিলেন, তিনি যখন মারা যান তার বিরুদ্ধে 28টা দুর্নীতির মামলা ছিল। 28টা, একটা দুটো না, 28টা। তিনি 500 টাকা করে হোল্ডিং ট্যাক্স মওকুফ করেছিলেন বিএনপির এক নেতার। প্রতি অর্থ বছরে একটা করে 12 অর্থ বছরের জন্য 12টা মামলা হয়। তো দুর্নীতির মামলাগুলো কি সেটা বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। দুর্নীতির মামলা আমার বিরুদ্ধে যেটা হয়েছে আমি সেটা সরাসরি বলবো এখানে, যে প্রথমত আমাকে বলা হলো যে আমার আয় বহির্ভূত সম্পদ। আমার যে আয়গুলো হয়েছে, আমি আমার আয়গুলো থেকে সরাসরি ট্যাক্স দেওয়ার ফলে আমার ইনকাম ট্যাক্সে সেগুলো সংযুক্ত হয়েছে। তো সেখানে এখন তারা বলছেন ইনকাম ট্যাক্সে যে ঘোষিত আমার সম্পদ, সেটার সুনির্দিষ্ট কোনো আয়ের সোর্স তারা পাচ্ছেন না। তারা পাবেন কোথা থেকে? তারা তো সেটা আমার থেকে জিজ্ঞেস করেননি, আর আমাদের কাছে তো নোটিশও দেওয়া হয়নি। আর আমার যে ইনকাম ট্যাক্সের অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে রাখার ফলে বিদেশ থেকে রেমিটেন্স এসেছে। আমি কনসালটেন্ট অফ আপনার জাইকার একটা প্রজেক্টে কনসালটেন্ট ছিলাম। আমি আইনজীবী হিসেবে আমি ফরেন রেমিটেন্স আর্নার, আমার তো ইনভয়েস আছে, সেগুলো কিছুই তারা জানতে চাইলেন না, নিতে চাইলেন না, সরাসরি মামলা একটা করে দিলেন। আমার বিরুদ্ধে একটা অভিযোগ আসলো, আমার নাকি 42টা অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে এবং 42টা অ্যাকাউন্টে 142 কোটি টাকা সেখানে নাকি লেনদেন হয়েছে। প্রথমত আমি বলতে চাই যে 42টা অ্যাকাউন্ট কোথায়, আমাকে যদি তারা একটু তালিকাটা দেন, আমি সেই সমস্ত অ্যাকাউন্টগুলো থেকে আমি টাকাগুলো নিয়ে আসতে পারি। আমি এখন চলতে ফিরতে যেতে অনেক কষ্ট হচ্ছে, সকল অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হচ্ছে, 42টা অ্যাকাউন্ট খুঁজে খুঁজে আমি সেটা নিয়ে আসতে চাই, আমি নিজের জন্য সেটা খরচ করতে চাই। আপনি বাংলাদেশ থেকে টাকা কিভাবে নিয়ে আসবেন? আপনি তো মানি লন্ডারিং এর মধ্যে। বাংলাদেশ থেকে কেন নিয়ে আসবো? আমি বাংলাদেশে থেকে বাংলাদেশে আমার অর্থ দিয়ে আমার নেতা কর্মীদেরকে সেই টাকাগুলো দিতে চাই। 148 কোটি টাকা বলছে তো। এর বাইরেও আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রস্তাবিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সহ দুটি বিশ্ববিদ্যালয়ে আপনি প্রভাব বিস্তার করেছেন এমন অভিযোগ এসেছে। আমি সেটা বলছি না, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কথাটা আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া অনুমোদন দিয়েছেন 2002 সালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তখন আমার বাবা ছিলেন চট্টগ্রামের মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র। আইন অনুযায়ী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যে কনস্টিটিউয়েন্ট ফান্ড, সেই কনস্টিটিউয়েন্ট ফান্ড 5 কোটি টাকা, সেই 5 কোটি টাকার সংস্থান দিয়েছে এস আলম স্টিল, এস আলম সিমেন্ট এবং এবিএম মহিউদ্দিন চৌধুরী নিজে। আমাদের ব্যাংক স্টেটমেন্ট আছে। এস আলম স্টিল দিয়েছে আপনার 2.5 কোটি টাকা, এস আলম সিমেন্ট একটা লিমিটেড কোম্পানি, তারা দিয়েছে 2 কোটি টাকা, 4.5 কোটি টাকা, আর 60 লক্ষ টাকা আমার বাবা নিজে তার নিজের ফান্ড থেকে দিয়েছে। দেওয়ার পরে আওয়ামী লীগ সরকারের সময় ইনভেস্টিগেশন, ইন্সপেকশন সব শেষ হয়। সেটা আমাদের তৎকালীন আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী ফাইল রেডি করে রেখেছিলেন। বেগম খালেদা জিয়া, আজকে আমি লাইভে বলতে চাই, বেগম খালেদা জিয়ার সইতে, রাষ্ট্রপতি তখন যিনি ছিলেন তার সইতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অনুমতি হয়। তখন সেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং সেই বিশ্ববিদ্যালয়ের অনুমতি পত্রে বেগম খালেদা জিয়ার শিক্ষামন্ত্রী ওসমান ফারুক লিখে রেখেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে ইতিপূর্বে প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনের কোনো সম্পর্ক থাকিবে না।
অর্থাৎ সিটি কর্পোরেশনের সাথে কোনো সম্পর্ক নেই। কেন? কারণ সিটি কর্পোরেশনের কোনো টাকা এই বিশ্ববিদ্যালয় সৃষ্টির ক্ষেত্রে দেয়া হয়নি। কারো যদি আর্থিক সেখানে যদি দায় থেকে থাকে, দাবি থেকে থাকে, সেটা হবে এস আলম স্টিল, এস আলম সিমেন্ট এবং এবিএম মহিউদ্দিন চৌধুরী ব্যক্তি। চট্টগ্রাম সিটি সেটার ফান্ডে 1টি টাকাও দেননি। এবং সেই বিশ্ববিদ্যালয় যখন উদ্বোধন করলেন আমার বাবা, রাষ্ট্রীয় প্রোটোকল মেনে বিএনপির তৎকালীন মন্ত্রী আব্দুল্লাহ নোমান সেখানে উপস্থিত ছিলেন, ওসমান ফারুক, ডক্টর ওসমান ফারুক শিক্ষামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। আমি ঘটনাচক্রে ওসমান ফারুকের সাথে বিমানবন্দরে দেখা করলাম, দেখা হয়েছিল। তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী এবিএম মহিউদ্দিন চৌধুরী নাম দেখে ওটা অনুমোদন দিয়েছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনি মেয়র। এটা তো সিটি কর্পোরেশনকে দেয় নাই। তোমার বাবা সেখানে সিটি কর্পোরেশনের কেন সাইনবোর্ড লাগাতে গেল? সিটি কর্পোরেশনের বিল্ডিং এ এই বিশ্ববিদ্যালয় ভাড়ায় ছিল। এখন ভাড়াটিয়া যদি মালিকানা দাবি করে সেটা দখলে নেয়, সেখানে তো অবশ্যই সেটা আইনিভাবে আমাকে প্রতিহত করতে হবে। এবং সেই হিসেবে আমরা 2010 সাল থেকে মামলা করেছি এবং 10 সাল থেকে মামলা করে আমি মন্ত্রণালয়ে যাওয়ার আগে উচ্চ আদালত থেকে রায় পেয়েছি। সেই হিসেবে বোর্ড অফ ট্রাস্ট গঠন করা হয়েছে। সেই বোর্ড অফ ট্রাস্টের আমি কিন্তু উপমন্ত্রী এমপি হওয়ার আগে সেখানে আমি চেয়ারম্যান ছিলাম। তো সেটা যদি দখল হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠানে, আমরা বিএনপি, এখন বিএনপি সরকারের যে মেয়র, সেখানে বিএনপি সরকার তো এখনো আসেনি, বিএনপির যিনি মেয়র হলেন তিনি একটা কাগজ মূলে একটা কাগজ তিনি দেখাতে পারবেন না সিটি কর্পোরেশন সেখানে 1টা টাকা দিয়েছে। তিনি সেটা দখল করে নিয়ে ফেলেন, একটা মব সৃষ্টি করলেন। প্রথিত যশা 21-এ পদক পাওয়া বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী ডক্টর অনুপম সেন, তাকে ধাক্কা দিয়ে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হলো। কই এই যে সুশীলদের পত্রিকা প্রথম আলো আমার বিরুদ্ধে নিউজ করলেন, কিন্তু অনুপম সেনকে যে সেখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো সেই নিউজ আপনি করলেন না কেন? অনুপম সেন তো ভেসে আসে নাই। আমি না হয় রাজনৈতিক ব্যক্তি, আমার বিরুদ্ধে গালি দিলেন, আমার বিরুদ্ধে যা ইচ্ছা বললেন, ডক্টর অনুপম সেনকেও আপনি সেটা কোনো অগ্রাহ্য করলেন? এটা হচ্ছে আমাদের বর্তমানে মব সরকারের মব রেজাল্ট এবং মব ডিসিশন। তো আমি সেটাই বলছি যে ইন্টারন্যাশনাল আর বিজয় ইন্টারন্যাশনালের টোব্যাকো কোম্পানিগুলোর ভ্যাট ফাঁকি দেওয়ার, মানে ভিএটি ফাঁকি দেওয়ার 5 কোটি টাকার যে কর ফাঁকি দেওয়ার অভিযোগ আপনার বিরুদ্ধে আছে, আপনি কি এই বিষয়ে কিছু বলতে চান? আমি তো সেই সমস্ত কোম্পানির আমি শেয়ার হোল্ডারও নই, আমি সেই সমস্ত কোম্পানির কোনো ডিরেক্টরও নই। তা আমি কেন সেখানে, আমাকে কেন সেখানে সংযুক্ত করা হবে? বাংলাদেশে যে সমস্ত কোম্পানিতে আমার স্টক এক্সচেঞ্জে আপনার স্ত্রীর নামে 99% স্টক রয়েছে। অ্যাবসলিউটলি ননসেন্স। সেটা আপনি আরজিএসসি গিয়ে দেখতে পাবেন আমার স্ত্রীর নামে কোনো শেয়ার সেখানে আছে কিনা। ঢাকা ইন্টারন্যাশনাল টোব্যাকোর নামও আমি কোনোদিন শুনিনি। আমাদের ইন্টারন্যাশনাল এবং বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো, আমাদের দলের একজন কর্মী, তার সেখানে একজন বৈধ লাইসেন্স দিয়ে, তার ফ্যাক্টরি দিয়ে তিনি সেখানে ব্যবসা করছেন, সরকারের লাইসেন্স দেওয়া। সেই কোম্পানিতে যদি কোনো ধরনের ভ্যাট, ট্যাক্স ইত্যাদির ইস্যু আসে, সেটা আমার, আমি তো সেই কোম্পানির শেয়ার হোল্ডার নই। আমার তো আরজিএসসিতে আপনি গিয়ে এখন দেখতে হবে আমার শেয়ার হিসেবে সেখানে কোনো শেয়ার আছে কিনা। আমার আপনি যদি বলেন যে সেই ব্যক্তি বা সেই মালিক কি আমার কর্মী কিনা দলের, অবশ্যই সে আমার কর্মী, অবশ্যই সে আমার দলের একজন কর্মী, সে বৈধভাবে ব্যবসা করছে, সরকারকে ভ্যাট দিচ্ছে। আমারও তো একটা মানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমিও সরকারকে ভ্যাট দেই। ভ্যাটের দাবি যদি আমার কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতি থাকে, সরকার সেখানে ভ্যাটের দাবিতে মামলা করবে, মামলা করে সরকার সেই ভ্যাট আদায় করবে। সেখানে ডিরেক্টরের রেসপন্সিবিলিটি, শেয়ার হোল্ডারের রেসপন্সিবিলিটি নির্দিষ্ট করা আছে, তাই না? আমি যদি কোনো প্রতিষ্ঠানের ডিরেক্টর বা শেয়ার হোল্ডার না হয়ে থাকি, কাগজে কলমে তো আমাকে প্রমাণ দেখাতে হবে। ইউ ব্রিং দ্য সার্টিফাইড কপি অফ দি রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ। আপনি শুধু, আমাদেরকে তো কোনো বক্তব্যই এখন রাখতে দেওয়া হচ্ছে না। আমি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকি কোনো প্রতিষ্ঠানের, ভাই আমার তো আরজিএসসি তে রেজিস্টার্ড সার্টিফাইড কপি আছে, আমি তো সেই বক্তব্য না প্রথম আলোকে দিতে পারছি, না ডেইলি স্টারকে দিতে পারছি, না সমকালকে দিতে পারছি। তারা সারাদিন আমাদের বিরুদ্ধে সেই রিপোর্টটা করছে। রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এর রেকর্ডগুলো তো পাবলিকলি ওপেন ফর এভরিওয়ান। সেই কোম্পানি ফরমেশনের পর থেকে কি ভ্যাট দিয়েছে, কি কাজ করেছে, যে কোনো কোম্পানি, আমার নামেও কোম্পানি আছে, আমার নামে কোম্পানি আছে, আমার নামে প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন আছে, আমার নামে অনেক প্রতিষ্ঠান আছে। আমি তো একটা ল ফার্মের একটা কনসালটেন্ট হিসেবে আমি কাজও করেছি, সেখানে আমি ফিস পেয়েছি, প্রত্যেকটা ফিস এবং প্রত্যেকটা পেমেন্টের টাকা আছে। আমার সাথে সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান যদি ভ্যাট ফাঁকি দিয়ে থাকে, সেটা ইটস এ ভ্যাট ম্যাটার।